আজলান আর অ্যাশও জ্যাককে যেতে দেয়, কারণ অলিভিয়ার অসুস্থতায় জ্যাক যতটা অস্থির হয়ে আছে, অলিভিয়াকে চোখের দেখা দেখলে জ্যাকের অস্থিরতা একটু হলেও কমবে। জ্যাক কেবিনে ঢুকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে অলিভিয়ার পাশে বসে পড়ে। তোমার কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না অলি। তার কণ্ঠে কাঁপন। সে তার হাতটা আলতো করে ছুঁয়ে দেয় অলির চুলে। তুমি না চাওয়ার পরেও আজও তোমার পাশে আমি, কারণ তুমি আমাকে তোমার পাশে রাখতে না চাইলেও আমি তোমার পাশে থাকতে চাই সারা জীবন। তার কণ্ঠ থেমে যায়। জানো অলি, সবাই ভাবছে আমি এতটা ভেঙে পড়লাম কিভাবে। এই তো কালকে আমাদের বিয়ে হলো, তাহলে তাহলে তোমার প্রতি এতটা দুর্বল কিভাবে হলাম আমি? মাত্র এক রাতেই কি কারোর প্রতি এতটা দুর্বল হওয়া সম্ভব? না, সম্ভব না। তাহলে এইটা কি আত্মগ্লানি, নাকি তোমাকে আহত হওয়ার হাত থেকে বাঁচাতে পারলাম না তার জন্য অপরাধ বোধ? কোনটা? এগুলো বলে জ্যাক কিছুক্ষণ নীরব রইল, এক দৃষ্টিতে অলিভিয়ার দিকে তাকিয়ে রইল। তারপর আবারও বলা শুরু করলো। আমি আমার বাবা মাকে হারিয়েছি বেশি দিন হয়নি। তাদের গাড়ি অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়েছিল। যদিও ঘটনাটা অনেক দিন আগের, কিন্তু আমার মনে হয় এই সেদিন আমি আমার বাবা মাকে হারালাম। সেদিন বুকের ভেতরে সৃষ্টি হওয়া ক্ষতটা আজও তাজা। চাইলেও সে ভয়ঙ্কর দৃশ্যটা নিজের মস্তিষ্ক থেকে বাদ দিতে পারি না। আমার বাবা মা মারা যাওয়ার পরে আজলাইন স্যারই আমার বাঁচার একমাত্র কারণ ছিলেন। সে আমার বস হলেও একজন বড় ভাইয়ের মতো আমাকে আগলে রেখেছে। যে সময়টাতে আমি বাবা মাকে হারিয়ে ভেঙে পড়েছিলাম, সেই সময়টাতে আজলাইন স্যার আমার কাঁধে তার ভরসার হাত রেখেছিলেন। তার মূল্য আমার জীবনে সবার উপরে। আমি চাইলেও তার ঋণ কোনোদিনও পরিশোধ করতে পারবো না। তারপর একদিন তুমি আমার জীবনে এলে, কিন্তু অন্য কারো হাত ধরে। প্রথম দেখাতেই আমি তোমার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম, কিন্তু যখন শুনলাম তোমার সাথে আজলান স্যারের বিয়ে ঠিক করা, সেদিন থেকেই নিজের অনুভূতিকে নিজের মধ্যে দাবিয়ে রাখা শুরু করলাম। কারণ আমার জীবনে সবার উপরে আজলান স্যার। তার জন্য নিজের ভালোবাসা কেন, নিজেকেও বিলিয়ে দিতে রাজি আমি। কিন্তু চাইলেই কি আর নিজের ভালোবাসাকে দাবিয়ে রাখা সম্ভব? হয়তো আজলান স্যারও বুঝে গিয়েছিল তোমার প্রতি আমার দুর্বলতা, তাই তো তোমাকে সারা জীবনের জন্য আমার করে দিল। জ্যাক আলতোভাবে অলিভিয়ার হাত ধরে বলল। বিশ্বাস করো অলি, তোমাকে হয়তো কোনো কারণ ছাড়াই নিজের জীবনে পেয়েছি, কিন্তু বিনা কারণে তোমাকে আমার জীবন থেকে হারিয়ে যেতে দেব না। অলি, শুনছো? জ্যাক আর কিছু বলবে তার আগেই অলিভিয়াকে মেডিসিন দেওয়ার জন্য কেবিনে একজন নার্স চলে আসলো। তাই জ্যাক চুপচাপ কেবিনের বাইরে চলে আসলো। জ্যাক কেবিন থেকে বের হতেই আজলান জ্যাকের কাছে আসলো। অলি কেমন আছে জ্যাক? জ্যাক কিছু না বলে আজলানকে জড়িয়ে ধরে। ধন্যবাদ স্যার। আজলান অবাক কণ্ঠে বলে। হঠাৎ ধন্যবাদ দিচ্ছিস যে, ব্যাপারটা কি? জ্যাক আজলানকে ছেড়ে বলল। কিছু না, এমনি। এই কয়েক ঘন্টা তো চেহারার একই হাল করেছিস। এক কাজ কর, তুই আজকে নিয়ে বাড়ি যা, আমি হসপিটালে আছি। না স্যার, ম্যামকে দেখেই মনে হচ্ছে ম্যামের শরীরটা ভালো না। আপনি বরং ম্যামকে নিয়ে বাড়ি যান, আমি অলির কাছে থাকছি। কিন্তু কোনো কিন্তু না স্যার। আচ্ছা, যাচ্ছে, কিন্তু কোনো প্রয়োজন হলেই কল করবি, আর আমি কল দিলেও ধরবি। দেবদাসের মতো ফোনটা আবার এখানে সেখানে ফেলে রাখিস না। ঠিক আছে। জ্যাকের সাথে কথা বলা শেষ করে আজলান অ্যাশকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজলান আর অ্যাশ বাড়িতে ঢুকতেই তারা দেখল সকলে তাদের দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে। আজলান কিছু বলবে তার আগে মিসেস জয়ী ড্রেক আজলানের কাছে এসে তাকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো। এই তোমার বাড়ি আসার সময় হলো? না মানে মম। না মানে কি? তোমাকে আমি আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে। হুম। তাহলে এখন ফিরলে যে? আর অলিভা জ্যাক কোথায়? আসলে মম, অলিভিয়া হসপিটালে অ্যাডমিট আছে, আর জ্যাক এখন অলির কাছে আছে। আমরা তখন সেখানে ছিলাম, তাই আর কি। ওর হাতে কি হয়েছে? মিসেস ড্রেক অ্যাশের দিকে তাকিয়ে আজলানকে জিজ্ঞেস করলো। আজলান কিছু বলবে তার আগেই দিয়ান এসে অ্যাশের হাত ধরে জিজ্ঞেস করলো। তোর কি হয়েছে আশা? অ্যাশের বাবা মা আহিরি, আজলানের বাবা মা রিভান সকলেই সেখানে উপস্থিত ছিল। আজলান সকলের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চাইছিল না, তাই চুপ করেছিল। অ্যাশ দিয়ানের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল। তেমন কিছু না দিয়ান ভাই, অলিভিয়া ম্যাম সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় অনেক আঘাত পেয়েছে, যার কারণে প্রচুর ব্লিডিং হচ্ছে। আর হসপিটালে তার চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ রক্তও ছিল না, তাই আর কি আমিই দিয়েছি। অ্যাশের কথা শুনে আজলানের বাবা জিজ্ঞেস করলেন। অলিমা এখন কেমন আছে আজলান? আর তুমি ওকে রেখে বাড়িতে চলে এলে,
তোমার ওখানে থাকা উচিত ছিল না? তুমি একটু মেয়েটার খেয়ালও রাখতে পারলে না। এখন ওর বাবার কাছে আমি কি জবাব দেব? অলি এখন ভালো আছে ড্যাড, কালকে সকালে গিয়ে দেখে এসো। আর এখন অলির খেয়াল রাখার জন্য ওর হাজব্যান্ড আছে, আর আমার যদি একান্তভাবে করে খেয়াল রাখতেই হয় তাহলে সেটা আমি আমার ওয়াইফের রাখবো। আর কিছু বলার কিংবা জানার না থাকলে আমি এখন অ্যাশকে নিয়ে উপরে যাচ্ছি। ওই শরীরটা তেমন ভালো নয়, পারলে কাউকে দিয়ে আমাদের রুমে খাবার পাঠিয়ে দাও। এটা বলে আজলান অ্যাশকে নিয়ে নিজের রুমে চলে গেল। হাসপাতালের কেবিনে হালকা হলুদ আলো জ্বলছে, মনিটরের একঘেয়ে টিকটিক শব্দটা নিয়ম মাফিক চলছে। অলি এখনও অচেতন, চোখ দুটো বন্ধ, মুখে অক্সিজেন মাস্ক, কপালে ব্যান্ডেজ বাঁধা, হাতে স্যালাইন, আর পাশের মনিটরে প্রতি মুহূর্তে তার হার্টবিট উঠছে। জ্যাক একটা চেয়ার টেনে বিছানার পাশে বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে অলিভিয়ার মুখের দিকে। তার মুখে এখনো কষ্টের ছাপ, জ্যাকের চোখে জল জমে আছে। সে কিছুক্ষণ পরপরই অলিভিয়ার হাতটা ধরে নিচু গলায় কিছু বলছে। কান্না তার গলায় জমাট বেঁধে আছে, সে আর কিছু বলতে পারছে না। চুপচাপ অলিভিয়ার হাতের উপর আলতোভাবে নিজের মাথা রেখে নীরবে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছে। ভোরের দিকে অলিভিয়ার জ্ঞান ফিরল। অলি আস্তে আস্তে চোখ খুলতে শুরু করলো। একটা অস্পষ্ট ঘোরের মধ্যে সে তাকালো হসপিটালের সাদা ছাদের দিকে। তারপর মাথা একটু ঘুরিয়ে পাশে ঘুমন্ত অবস্থায় থাকা জ্যাককে দেখল। তার চোখের পাতাগুলো ধীরে ধীরে কেঁপে উঠল। চোখ বন্ধ করে নিল সে। আলো অস্পষ্ট, ঝাপসা, মাথায় যেন কেউ হাতুড়ি চালাচ্ছে বারবার। মাথার পেছনে প্রচণ্ড ভার, কান্না পাথরের মতো আটকে গেছে গলায়। অলিভিয়া আবারও চোখ মিলিয়ে তাকালো। সবকিছু এতটাই ফাঁকা লাগছিল যেন সে বহু বছর ঘুমিয়েছিল, কিন্তু মনে মনে ঠিকই স্পষ্ট করে বাজছিল কিছু মুহূর্ত, যেগুলো চাইলেও তার স্মৃতি থেকে বাদ দেওয়া অসম্ভব। তখন সন্ধে নেমেছিল প্রায়, চারপাশটা গোধূলি রঙে রাঙা। সে জ্যাকের সাথে ঝগড়া করে বাড়িতে ফেরার উদ্দেশ্যে যখন সিঁড়ি দিয়ে নামতে যায়, ঠিক তখনই পা হড়কে যায় তার শরীরটা যেন হাওয়া হয়ে গিয়েছিল। ভারহীন 1, 2, 3 ধাপ নিচে পড়ার পর মাথায় বিকট একটা শব্দ, তারপর কিছুই নেই, অন্ধকার। কিন্তু অন্ধকারেও একটা আলো ঢুকে পড়েছিল, জ্যাকের আর্তনাদ। অলি, না না না, চোখ খোলো প্লিজ, এইভাবে না, প্লিজ চোখ খোলো, আমি তোমার কিছু হতে দেবো না, প্লিজ অলি, চোখ বন্ধ করে রেখো না প্লিজ, আমার এই একটা রিকোয়েস্ট রাখো। কণ্ঠটা কেঁপে উঠেছিল। তার চোখে সামনে থেকে পৃথিবী ঘোলা হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু সেই একটানা কাঁপা কাঁপা গলার আওয়াজ, সেই স্পর্শ, সেই কান্নার ভার, হৃদয় ঠিকই বুঝেছিল। জ্যাক তাকে জড়িয়ে ধরে বারবার বলছিল, তোমাকে তো আমার আগলে রাখার কথা ছিল, আমি ব্যর্থ হয়ে গেলাম, আমি ব্যর্থ। অলি, তুমি চোখ খোলো প্লিজ, তোমার এই নীরবতা আমাকে শেষ করে দিচ্ছে। সে অনুভব করেছিল জ্যাক তার কপালে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে, রক্তে ভেজা চুলগুলো সরিয়ে তার চোখের পাতার উপর নিজের অশ্রু ফেলে দিচ্ছে। তুমি জানো না আমি তোমায় কতটা ভালোবাসি, আমি তো কখনো বলিনি, বলার সাহস হয়নি, কিন্তু আজ যদি তুমি চলে যাও তবে সেই সব কথা আমি কোথায় রেখে যাব? হাসপাতালের দিকে ছুটে চলা সে অ্যাম্বুলেন্স, তাতে জ্যাকের হাতটা কখনো আলগা হয়নি। হাতটা এত জোরে ধরে রেখেছিল যে মনে হচ্ছিল সে ভয়ে আছে, যদি হাত ছাড়ে তবে মানুষটাও সরে যাবে জীবন থেকে। সে তখন অচেতন ছিল ঠিকই, কিন্তু হৃদয়ের প্রতিটা কোণে সেই মুহূর্তগুলো ঠিকই গেঁথে বসেছিল। এখন অলিভিয়া জ্যাকের দিকে তাকালো। তার চোখে আর আগের মতো জ্যাকের প্রতি কোনো ক্ষোভ নেই, তার চোখ জুড়ে রয়েছে এক নীরব শীতলতা। হঠাৎ ঘাড়টা বাঁকাতেই অলিভিয়ার মুখ থেকে অস্পষ্ট ব্যথাতুর শব্দ বেরিয়ে আসলো। হঠাৎ অলিভিয়ার এমন শব্দ শুনে জ্যাকের ঘুম ভেঙে গেল। সে সারা রাত জেগে অলিভিয়ার পাশেই বসেছিল, কিন্তু কখন যে তার চোখ লেগে গেছে তা তার নিজেরই খেয়াল নেই। জ্যাক অলিভিয়ার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোনো প্রবলেম হচ্ছে তোমার? কাউকে ডাকবো? অলিভিয়া জ্যাকের দিকে তাকিয়ে দেখলো জ্যাকের চোখ অসম্ভব রকমের লাল হয়ে আছে, চেহারাতেও ফোলা ফোলা ভাব। দেখে মনে হচ্ছে কাল সারা রাত নির্ঘুম কাটিয়েছে সে। নিজের দিকে অলিভিয়াকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জ্যাক আবারও জিজ্ঞেস করলো, অলি? অলিভিয়া জ্যাককে ধীরে ধীরে বলল, ধন্যবাদ। কেন? অলিভিয়া মুচকি হেসে বলল, তোমার জন্যই তো আজকে বেঁচে আছি। তুমি আমাকে হসপিটালে না নিয়ে আসলে হয়তো এতক্ষণে। চুপ,
যা হয়েছে হয়েছে, সৃষ্টিকর্তার রহমতে তুমি ঠিক আছো, এটাই অনেক। আর ধন্যবাদ, ওটার যোগ্য আমি না। আমার চোখের সামনেই তোমার এত বড় ক্ষতি হলো, আর আমি শুধু তাকিয়েই দেখে গেলাম। আমি তোমার স্বামী হওয়ার যোগ্য না, অলি। শেষ কথাটা বলার সময় জ্যাকের কণ্ঠ কিছুটা কাঁপছিল। জ্যাক, আমার মতো লুজারের সাথে দেখা না হলে হয়তো তুমি অনেক ভালো থাকতে। এসব কি বলছো তুমি? কিছু না, আমি ডক্টরকে ডেকে আনছি। এটা বলে জ্যাক কেবিন থেকে বেরিয়ে গেল। অলিভিয়া জ্যাকের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ধীরে ধীরে বলল, তুমি যেমনই হও না কেন, ইউ আর দ্য বেস্ট পার্সন ফর মি। কিছুক্ষণের মধ্যেই জ্যাক একজন ডক্টর নিয়ে অলিভিয়ার কেবিনে ঢুকলো। ডক্টর অলিভিয়াকে ভালো করে চেক করে দেখলেন। ডক্টর, ও এখন কেমন আছে? এখন আর ভয়ের কোনো কারণ নেই। 2-3 দিন তাকে হসপিটালে অবজারভেশনের জন্য রাখা হবে, তারপর তাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। ওর পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগতে পারে ডক্টর? এই ধরুন 2-3 মাস, কিংবা 1-1.5 মাস, কিংবা 15-20 দিন। সবটাই আপনাদের প্রচেষ্টা আর তার ইচ্ছে শক্তির উপর নির্ভর করছে। থ্যাংক ইউ ডক্টর, আপনাদের জন্যই আমি আমার ওয়াইফকে ফিরে পেয়েছি। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, আমাদের কাজই হচ্ছে রোগীকে সুস্থ করে তোলা। ধন্যবাদ যদি দিতেই হয় তাহলে কালকে যে মেয়েটা রক্ত দিয়েছে তাকে দিন। তিনি রক্ত না দিলে হয়তো আপনার ওয়াইফ এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতো না। ডক্টরের কথা শুনে অলিভিয়া কিছুটা চমকে গেল। জিজ্ঞাসু দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমাকে কে রক্ত দিয়েছে ডক্টর? ওই তো কালকে ওনার সাথেই তো ছিল। ডক্টর কথা শেষ না করতে জ্যাক বলে উঠল, আমি বলছি। ওকে ডক্টর। ডক্টর চলে যেতে অলিভিয়া জ্যাকের দিকে প্রশ্ন ছুড়ে দিল। আমাকে কে রক্ত দিয়েছে জ্যাক? জ্যাক আর অলির কথার মাঝখানে আজলান কেবিনে চলে এলো, সাথে আজলান কেবিনে ঢুকে প্রথমে অলিভিয়ার মনে সৃষ্টি হওয়া সকল প্রশ্নের উত্তর দিল, যে কেন আর কে তাকে রক্ত দিয়েছে। অলিভিয়া তো অ্যাশের কথা জানতে পেরে অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেছে। অলিভিয়া ভালো করেই জানে অ্যাশ তাকে মোটেও পছন্দ করে না, কিন্তু সেই মেয়েটাই তাকে বাঁচানোর জন্য রক্ত দিল। আজকে যদি তার জায়গায় অ্যাশ থাকতো, তাহলে কি সে অ্যাশকে রক্ত দিত? হয়তোবা না। এই কারণেই হয়তো আজলান অ্যাশকে এতটা ভালোবাসে, কারণ অ্যাশ সবার থেকে আলাদা। এগুলো ভাবতে ভাবতেই অলিভিয়া আজলান আর অ্যাশের দিকে তাকালো। হয়তো সকলের অগোচরেই তার চোখ থেকে সামান্য পানিও গড়িয়ে পড়ল। হঠাৎ জ্যাকের ডাকে অলিভিয়ার ভাবনার সুতোয় টান পড়ল। অলি, হুম, তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? ডাকছিলে বুঝি? ও, আসলে খেয়াল করিনি। কিছু বলবি? তোমাকে দেখার জন্য বাড়ি সকলে এসেছে, সকলকে ডাকবো? তোমার কোনো প্রবলেম হবে না তো? না না, সকালেই ডাকু। অলিভিয়ার কথা শুনে জ্যাক বাড়ির সকলকে নিয়ে কেবিনে ঢুকল। মিসেস জয়ী তার অলিকে এই অবস্থায় দেখে কান্না করে দেওয়ার পালা। আজলান বহু কষ্টে তাকে কেবিনের বাইরে নিয়ে এসছে। একে একে আজলানের বাড়ির সকলে, অ্যাশের বাড়ির সকলে অলির সাথে দেখা করে কেবিনের বাইরে চলে এসছে। কেবিনের ভেতরে শুধু আজলান, অ্যাশ, অলিভিয়া আর জ্যাক ছিল। অ্যাশ? হঠাৎ অলিভিয়ার মুখ থেকে নিজের নাম শুনে অ্যাশ কিছুটা চমকে গেল। তাই সে শিওর হওয়ার জন্য অলিভিয়াকে জিজ্ঞেস করল, আমাকে ডাকছেন? অলিভিয়া নিঃসংকোচে উত্তর দিল। হুম। অ্যাশ এবার আজলান আর জ্যাকের মুখের দিকে তাকালো আর চোখ দিয়ে ইশারায় জিজ্ঞাসা করলো কি করবে। আজলান অ্যাশকে ইশারাতেই বলল অলিভিয়ার কাছে যেতে। তাই অ্যাশও কিছু না বলে অলিভিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। অ্যাশ অলিভিয়ার কাছে যেতে অলিভিয়া অ্যাশের হাত দুটো আঁকড়ে ধরল। তোমাকে অনেক ধন্যবাদ অ্যাশ, আমাকে বাঁচার আরেকটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি জানি তুমি চাইলেই আমাকে রক্ত না দিতে পারতে। হয়তো তুমি অসুস্থ থাকলে আমিও এটাই করতাম, কিন্তু তুমি সেটা না করে আমাকে বাঁচানোর জন্য রক্ত দিয়েছ। তোমার এই সাহায্য আমি কোনো দিন ভুলবো না। দেখতে দেখতে কেটে গেছে প্রায় একটা মাস। অলিভিয়ার জ্ঞান ফেরার প্রায় 4-5 দিন পর হসপিটাল থেকে অলিকে রিলিজ করে দেওয়া হয়। তারপর জ্যাক আর আজলান অলিকে নিয়ে ড্রেক ম্যানশনে আসে। যদিও জ্যাক চেয়েছিল অলিকে নিয়ে সে নিজের ফ্ল্যাটে থাকবে, কিন্তু মিসেস জয় আর আজলানের কঠোর নিষেধাজ্ঞার সামনে তারা চাওয়া সে টিকিয়ে রাখতে পারেনি, তাই ড্রেক ম্যানশনেই থেকে গেছে। এই 1 মাসে কিছুটা হলেও অলিভিয়া আর জ্যাকের সম্পর্কে সমীকরণ বদলেছে। অলিভিয়া এখন আর সারাক্ষণ আজলান আজলান করে না। সে বুঝে গেছে আজলান তার জন্য নয়, সৃষ্টিকর্তা তার জন্য আজলানের মতোই কাউকে পাঠিয়েছে তার জীবনে, যে তাকে আর কিছু দিতে না পারলেও বুক ভরা ভালোবাসার মানসিক শান্তি দিচ্ছে।
কিছুদিন আগ থেকে দিয়ান ও আহিরি আর তার বাবা মাকে নিয়ে নিজের ফ্ল্যাটে চলে গিয়েছে। যদিও আজলান তাদেরকে যেতে দিতে চায়নি, আর অ্যাশেরও তাদের যাওয়ার কথা শুনে মন খারাপ হয়েছিল, কিন্তু তবুও মেয়ের শ্বশুরবাড়িতে কতদিনই বা থাকা যায়। চক্ষু লজ্জারও তো একটা ব্যাপার আছে, তাই তারা দিয়ান আর আহিরির সাথে তাদের ফ্ল্যাটে গেছে। সেখানে কিছুদিন থাকার পরে তারা বাংলাদেশে ব্যাক করবে। অলিভিয়া অসুস্থ থাকার কারণে জ্যাক সারাদিনই তার সাথে থাকে, সময় কাটায়, তার যত্ন করে। তাই অফিসে তার কাজটা এখন দিয়ান সামলায়। এই একটা মাস সকলের জীবনের ধারায় স্বাভাবিকভাবে অব্যাহত ছিল। প্রায় 10 মিনিট যাবৎ আজলানের ফোনটা বেজেই চলেছে। বিরক্তিতে তার কপালে পুরো ভাঁজ পড়ে গেছে। এক মুহূর্তের জন্য তার ইচ্ছে হলো ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে ধরে 2-4 থাপ্পড় দিয়ে এটা জিজ্ঞেস করতে যে বিবাহিত পুরুষদেরকে এত ভোরবেলা ফোন দিতে নেই। সে কি তা জানে না, নাকি জেনে শুনে আজলানের শান্তির ঘুমে অশান্তির আগুন লাগানোর আশায় সকাল সকাল ফোন দিয়ে জ্বালাচ্ছে। আজলান নিজের মনে মনে কথাগুলো ভাবছিল, তার মধ্যে হঠাৎ চিৎকার দিয়ে উঠল। তার মনে হলো কোনো মাংসাশী প্রাণী তার বুকের ওপর থেকে 1 পাউন্ড মাংস তুলে নিচ্ছে। রাগান্বিত চোখে সে তার বুকের সাথে লেপ্টে থাকা মাংসাশী প্রাণীটার দিকে তাকালো। মুহূর্তেই তার রাগান্বিত চোখে শীতলতা ভর করল। অ্যাশ তার দিকে তাকিয়ে বাচ্চাদের মতো হাসছে, আর আজলান এক দৃষ্টিতে তাকিয়ে সেটা উপভোগ করছে, যেন অ্যাশের তাকে কষ্ট দিয়ে পাওয়া আনন্দটা তার কাছে উপভোগের বিষয়। অ্যাশ হাসতে হাসতে এক পর্যায়ে থেমে যায়। আজলান কপাল কুঁচকে অ্যাশের দিকে তাকিয়ে বলে, কি হলো, হাসি থামলে কেন? এমনি। একটু হাসাবো প্লিজ। তোমাকে হাসতে না দেখলে আমি নিজের বিবাহিত জীবনের দুরবস্থা কল্পনা করতে পারি না। আজলানের কথা শুনে অ্যাশ বোকার মতো তার দিকে তাকিয়ে রইল। কে? আপনার ফোন বাজছে আজলান। বাঁচতে থাক, ফোনের কাজই হচ্ছে বাঁচতে থাকা। আমি চাই না ওর নিজের কাজে কোনো প্রকার গাফিলতি করুক। চলো, যতক্ষণ ওর কাজ করছে ততক্ষণ না হয় আমরা একটু আমাদের কাজ করি। এটা বলে আজলান কম্বল দিয়ে নিজেকে আর অ্যাশকে ঢেকে নিল, কিন্তু কিছু করার আগেই তাদের রুমের দরজায় কারো করাঘাত পড়ল। অ্যাশ সাথে সাথেই ছিটকে আজলানের কাছ থেকে কিছুটা দূরে সরে গেল। আজলান বিছানা থেকে নেমে রেগে দরজাটা খুলল। দরজা খুলতেই দেখতে পেল জ্যাক দাঁত কেলিয়ে তার দিকে তাকিয়ে আছে। সমস্যা কি তোর জ্যাক? কই স্যার, কিছু না তো। সকাল থেকে তুই ফোন দিচ্ছিলি তাই না? মানে স্যার, আজকে আমিও অফিসে যাব, তাই আর কি। এটা বলার কি আছে? আর এখন এসছিস কেন? জ্যাক মাথা চুলকে বলল, এটা বলার জন্য এসেছিলাম স্যার। জ্যাকের কথা শুনে যেন আজলানের মাথায় তরতরিয়ে রাগ উঠে গেল। সে চিৎকার দিয়ে বলল, তোকে বিয়ে দিয়েও দেখছি শান্তি নেই আমার। তুই সেই ঠিকই আমার রোমান্সের মুহূর্তে 12টা বাজাতে চলে আসিস। তোর কি ঘরে বউ নেই জ্যাক? ও, আমি তো ভুলে গেছিলাম, তোর বিয়ের 1 মাস হয়ে গেল। এখন পর্যন্ত তুই বউয়ের হাতটাও ধরতে পারিস না। আমি শিওর। থাক, কষ্ট পাস না ভাই। কোন একদিন সময় করে আসিস, কিভাবে বউয়ের হাত ধরতে হবে শিখিয়ে দেব। আমার চোখের সামনে তোর বংশের বাতি নিভে যাবে, সেটা তো আমি আর দেখতে পারবো না। আমার আবার দয়ার শরীর। এবার যা, আমাকে ডিস্টার্ব করার চেষ্টাও করবি না। হাস। এগুলো বলেই আজলান ঠাস করে জ্যাকের মুখের উপর দরজা বন্ধ করে দিল, আর জ্যাকও বোকার মতো সেখানেই দাঁড়িয়ে রইল। দরজা আটকে আজলান গিয়ে বিছানায় ধপ করে বসে পড়ল। আপনার আবার কি হলো আজলান? মুখটা টমেটোর মতো করে রেখেছেন কেন? আজলান অ্যাশের কথা শুনে তার দিকে তাকিয়ে ফোঁস করে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। আর বেচারি অ্যাশ বিছানায় শুয়ে শুয়ে আজলানের রাগের কারণ খুঁজতে লাগলো। ভাবতে ভাবতে এক পর্যায়ে সে আবারও ঘুমিয়ে গেল। হঠাৎ গায়ে পানি ছিটে পড়ায় তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে সে তাকিয়ে দেখে আজলান হাতে পানির গ্লাস নিয়ে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। অ্যাশের আর বুঝতে বাকি থাকে না আজলান এতক্ষণ তার হাতে থাকা গ্লাসের পানি তার উপর ছিটাচ্ছিল। আপনার কি আমাকে জ্বালানো ছাড়া আর কোনো কাজ নেই আজলান? অনেক কাজ আছে, কিন্তু সব কাজে তুমি আছো। তোমাকে ছাড়া আমার কোনো কাজই নেই। কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হও। দিন দিন তুমি প্রচুর অলস হয়ে যাচ্ছ অ্যাশ। তোমাকে এখন একটু অ্যাক্টিভ হতে হবে, নাহলে আমার ভবিষ্যৎ বাচ্চারা তার মায়ের কাছ থেকে কি শিখবে? অ্যাশ হাই তোলার ভঙ্গিতে বলল, কেন আমি সারাদিন যে এত কাজ করি ওগুলো শিখবো? কাজের মধ্যে তুমি ওই তো শুয়ে বসেই থাকো। আমার বাচ্চাদেরকে এসব শেখানোর ধান্দা করছো? যদি সেটা ভেবে থাকো তাহলে বলবো আগেই বাদ দাও। আমার বাচ্চাদেরকে আমি আমার মতো কর্মঠ বানাবো। অ্যাশ মিনমিনে সুরে বলল,
বাচ্চার কোনো নামগন্ধ নেই আর সাহেব চলেন বাচ্চাদের কর্মঠ বানাতে। হ্যাঁ, কিছু বললে? না না, না বললেই ভালো। আর বললে আমার শোনার ইচ্ছে নেই। যাও, ফ্রেশ হয়ে রেডি হয়ে এসো, অফিস যাব। অ্যাশ আজলানের সাথে আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেল। অ্যাশ ফ্রেশ হয়ে বের হতেই দেখতে পেল আজলান পায়ের ওপর পা তুলে ফোনে কিছু একটা দেখছে। অ্যাশ কাছে যেতে আজলান ফোনটা পাশে রেখে দিল। কি হলো? আমাকে দেখে ফোনটা রেখে দিলেন যে? কি করছিলেন ফোনে? দেখলাম কোথাও আরেকটা বউ পাওয়া যায় কিনা। এই বউ আমাকে ভালোবাসে না, ভালোবাসার জন্য আরেকটা নতুন বউ লাগবে। অ্যাশ চেঁচিয়ে বলল, কি? যা শুনলে সেটাই। এবার তাড়াতাড়ি বলো, তোমার জন্য আমার প্রতিদিন দেরি হয় অফিস যেতে। এটা বলে আজলান রুমের বাইরে বেরিয়ে আসলো। অ্যাশও মুখ ফুলিয়ে আজলানের পিছু পিছু চলে আসলো। আজলান আর অ্যাশ ড্রয়িং রুমে আসতেই অলিভিয়াকে সোফায় বসে থাকতে দেখলো। অ্যাশ অলিভিয়াকে দেখে জিজ্ঞেস করলো, অলিভিয়া ম্যাম জ্যাকসা কোথায়? অলিভিয়া অ্যাশকে কপট রাগ দেখিয়ে বলল, তোমাকে না কতবার বলেছি আমাকে শুধু অলিভিয়া ডাকবে। আমার ম্যাম ম্যাম শুনতেই ভালো লাগে না, বলে দিলাম অ্যাশ। আর জ্যাক অনেক আগেই অফিসে চলে গেছে। কেন আজলানকে ডাকিনি? অ্যাশ অলিভিয়ার কথা শুনে আজলানের দিকে তাকালো। আজলান বলল, হ্যাঁ হ্যাঁ, ডেকেছিল তো। আসলে তখন অনেক সকাল ছিল, আমার চোখে প্রচন্ড ঘুম ছিল, তাই আর কি ওর কথা ঠিকভাবে শুনতে পারিনি। কিন্তু অলিভিয়া ম্যাম, আবার না মানে অলি, আপনার শরীর কিন্তু এখনো পুরোপুরি সুস্থ হয়নি। এখনই কি জ্যাকসের অফিসে যাওয়াটা উচিত হয়েছে? অলিভিয়া মুচকি হেসে বলল, ও তো যেতেই চাইছিল না, আমি জোর করে পাঠালাম। অ্যাশ আর অলিভিয়ার কথার মাঝখানে আজলান বলে উঠল, আপনাদের কথা বলা শেষ হলে আমরা অফিস যেতে পারি। অ্যাশ আজলানের কথা শুনে রাগী চোখে তার দিকে তাকালো। আজলান একটা লাপারোয়া ভাব নিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। আচ্ছা অ্যাশ, তোমরা যাও, তোমাদের দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। এটা বলেই অ্যাশ বাইরে এসে গাড়িতে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যে আজলানও বাড়ির বাইরে চলে আসে। অফিসে ঢুকতেই আজলান আর অ্যাশের সামনে দিয়ান পড়ল। অ্যাশ দিয়ানকে এড়িয়ে আজলানের কেবিনে চলে গেল। অবশ্য কেবিনটা এখন অ্যাশেরও। দিয়ান অফিসে রিজয়নিং এর পর আজলান অ্যাশের ডেস্ক তার কেবিনে নিয়ে আসছে, কারণ সে দিয়ানকে বিন্দু পরিমাণও বিশ্বাস করে না। তার মতে দিয়ান হচ্ছে বিষধর সাপের থেকেও সাংঘাতিক। সুযোগ পেলে সবল দিতে দিয়ান এক মুহূর্ত সময় ব্যয় করবে না। আর সে আশা তার সম্পর্ক নিয়ে দ্বিতীয়বার কোনো রিস্ক নিতে চায় না। আজলান নিজের কেবিনে ঢুকে দেখে অ্যাশ নিজের কাজ করছে, তার খেয়াল অন্য কোনো দিকে নেই। এই কেবিনে যে সে ছাড়াও এখানে আজলানের উপস্থিতি আছে সেটা যেন সে বিন্দু মাত্র তোয়াক্কা করছে না। আজলান অ্যাশের মনোযোগ আকর্ষণের জন্য অ্যাশের ডেস্কের সামনে গিয়ে বারবার হাঁটাহাঁটি করা শুরু করলো, যেন অ্যাশ নিজ থেকে তার সাথে কথা বলে। কিন্তু অ্যাশ সে তো আজলানের দিকে একবার ফিরেও তাকায়নি। এবার আজলান বিরক্ত হয়ে অ্যাশকে জিজ্ঞেস করে, সমস্যা কি তোমার? অ্যাশ কাজ করতে করতেই বলে, আমার আবার কি সমস্যা হবে? আমার কোনো সমস্যা নেই। তাহলে আমার সাথে কথা বলছো না কেন? আমি এখানে কাজ করতে এসেছি, আপনার সাথে কথা বলতে নয়। বেশি কথা বলার ইচ্ছে হলে আরেকটা বিয়ে করে ফেলুন। আজলান অ্যাশের কথা শুনে তাজ্জব বনে যায়। কি বলে এই মেয়ে? আজলানকে আবার বিয়ে করার পারমিশন দিচ্ছে নাকি? আজলান কিছুক্ষণ চুপ করে থেকে আবারও অ্যাশের সামনেই পাচারি করা শুরু করলো। এবার অ্যাশ আজলানের কর্মকাণ্ডে ভীষণ বিরক্ত হলো। সমস্যা কি আপনার আজলান? জানি না। তাহলে এইভাবে আমার সামনে এসে পাচারি কেন করছেন? তাহলে পেছনে কি করব? কি পায়চারি আর কি। উফ, আপনি আমাকে এক মুহূর্ত শান্তিতে দেখতে পারেন না, তাই না? বুঝলে কিভাবে? জানি না। জানোটা কি তাহলে? কিচ্ছু জানি না। এটা বলে অ্যাশ নিজের ডেস্ক থেকে উঠে কেবিনের বাইরে চলে এলো। আজলানও অ্যাশের পিছু পিছু কেবিন থেকে বেরিয়ে আসলো। সমস্যা কি আপনার? আপনি আমার পেছন পেছন আসছেন কেন? কি বলেছে আমি তোমার পেছন পেছন আসছি? তুমি আমার সামনে সামনে হাঁটছ, সেটা বলো। নাটক করতে পারি না। ভালোই পারেন। আচ্ছা, ঝগড়া বাদ দাও। আমি কি ঝগড়া করছিলাম নাকি? না, আমিই করেছিলাম। এখন শোনো তো, বলুন। আমার একটা জিনিস চাই, ওটা না পেলে আমি কাজে মন লাগাতে পারছি না। আপনি চানটা কি? আজলান বাচ্চাদের মতো মুখ করে বলল, যারা তোমাকে চায় তাদের সামনে তোমাকে জড়িয়ে চুমু খেতে। মানে? দেখো বউ, তোমার ওই দিয়ান ভাই এখন শকুনের মতো নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদের কি উচিত না ওর সামনে চুমু খেয়ে ওর নজরটাকে
ঝালাপালা করে দেওয়া, বলো বউ। আর সব থেকে বড় কথা, এটা আমার অনেক দিনের ড্রিম। আজলানের চুমু খাওয়ার যুক্তি শুনে অ্যাশ হাসবে নাকি কাঁদবে সেটাই সে ভেবে পাচ্ছে না। অন্যের সামনে চুমু খাওয়া নাকি কারোর ড্রিম হতে পারে। আজলানকে না দেখলে সেটা বিশ্বাস করা যেত না। দেখো বউ, তোমার ওই দিয়ান ভাই এখনো শকুনের মতো নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমাদেরকে উচিত না ওর সামনে চুমু খেয়ে ওর নজরটাকে ছালাভালা করে দেওয়া? বলো বউ। আর সব থেকে বড় কথা, এটা আমার অনেক দিনের ড্রিম। আজলানের চুমু খাওয়ার যুক্তি শুনে অ্যাশ হাসবে নাকি কাঁদবে সেটাই সে ভেবে পাচ্ছে না। অন্যের সামনে চুমু খাওয়া নাকি কারোর ড্রিম হতে পারে। আজলানকে না দেখলে সেটা বিশ্বাস করা যেত না। কি হলো বউ, কথা বলছো না কেন? না কিছু না। বউ, একটা চুমু খাই প্লিজ। বেশি না, শুধু একটা। সরুন তোমার, সবসময় রোমান্স ভাল লাগে না। এটা বলে অ্যাশ আজলানকে এড়িয়ে চলে গেল। আর আজলান ওখানেই মুখ ভার করে দাঁড়িয়ে রইল। অ্যাশ চলে যেতে আজলান বলল, মনে হচ্ছে আরেকটা বিয়ে করতে হবে। এই বউ ভালোবাসে না মোটেও, দুর্বল, কিসব ভাবছে, মাথায় খারাপ হয়ে যাচ্ছে। একটা বউয়ের সামলাতে হিমশিম খাচ্ছে, আর সেখানে আরেকটা বিয়ে করার ব্যাপারটা নিজের পায়ে নিজে কোরাল মারার মতো হয়ে যাবে। দূর। জ্যাকটা কই? জ্যাক। আজলানের ডাক শুনে জ্যাক দ্রুত তার কাছে এলো। কি হয়েছে স্যার, এইভাবে ডাকছেন কেন? আজলান জ্যাকের কাঁধে হাত রেখে বলল, তুই তো জানিস না রোমান্স কিভাবে করতে হয়, তাই না? জ্যাক মাথা নাড়িয়ে আজলানের কথার সাথে সম্মতি প্রকাশ করলো, যার মানে সে জানে না কিভাবে রোম্যান্স করতে হয়। আজলান বুক ফুলিয়ে ভাব নিয়ে বলল, আমি জানতাম তো। তোকে তার রোমান্স টোমান্স কিচ্ছু হবে না। চল, আজকে তোকে কিছু উপদেশ দেব, কিভাবে রোমান্স করতে হয় সেটা শেখাবো। কিন্তু স্যার আমার কাজগুলো। ওগুলো আমার না হওয়া সতীন। না না, মেয়েদেরকে সতীন বলে ছেলেদেরকে তাহলে নিশ্চয়ই শতান বলবে। যাই হোক, আমার সেই না হওয়া সতীন বা শতান তোর কাজ করে দিবে। তুই শুধু মনোযোগ দিয়ে আজকে রোমান্স করা শিখবি। ওকে স্যার। তাহলে যাওয়া যাক। চলুন। আজলান আর জ্যাক যেতে নিতে জ্যাকের ফোন কল আসলো। আজলান কপাল কুঁচকে জ্যাককে জিজ্ঞেস করলো, কে ফোন দিয়েছে? আপনার মা। এটা বলে জ্যাক কল রিসিভ করলো। কিন্তু কল রিসিভ করতেই যে তাকে এমন একটা কথা শুনতে হবে সেটা সে ভাবতেও পারেনি। অলিভিয়া ওয়াশরুমে পড়ে গেছে, কিভাবে কেউ জানে না। আপাতত অলিভিয়ার কোনো জ্ঞান নেই। এটা শুনতেই জ্যাকে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে কি করবে বুঝে উঠতে পারছিল না। সে ফোন রাখতে আজলান তার অস্থিরতা দেখে প্রশ্ন করল, কি হচ্ছে জ্যাক? তোকে এত অস্থির দেখাচ্ছে কেন? মম কি বললো? বাড়িতে সব ঠিক আছে তো? অলিভিয়া অলিভিয়া ঠিক আছে তো? না স্যার, অলিভিয়া সেন্সলেস হয়ে গেছে। এই মেয়েটাকে আমি কি করে বোঝাবো? কতবার বললাম নিজের খেয়াল রাখতে। এটা এগুলো বলার সময় না। এই তো প্রায় 1 মাস আগেও এতটা অসুস্থ ছিল, ও তো পুরোপুরি ঠিকও হয়নি। হতে পারে তার জন্য। আমি এর জন্যই ওকে একা রেখে আসতে চাইছিলাম না, আমাকে জোর করে পাঠালো। চল, দেরি করা যাবে না, আমাদের এক্ষুনি বাড়ি ফিরতে হবে। না জেনে মম একলা অলিকে নিয়ে কি করে? রিভান আর ড্যারও তো বাড়িতে নেই। স্যার আপনি ম্যামকে নিয়ে আসুন, আমি যাচ্ছি। ঠিক আছে। সকলের অবস্থান এখন অলির রুমে। কিছুক্ষণ আগেই অলির জ্ঞান ফিরেছে। ডক্টর অলিকে দেখছে। ওর কি হয়েছে ডক্টর? বেশি সিরিয়াস কিছু? আমি বারবার বলি নিজের খেয়াল রাখতে, আমার কথাই শোনে না। সিরিয়াস তো বটেই। ডক্টরের কথা শুনে যাকে যেন অন্তরাত্মা শুকিয়ে গেল। সে একটা শুকনো ঢোক গিলল, কিন্তু পরক্ষণে আবার ডাক্তারের মুখে হাসি দেখে সে ভাবাচেকা খেয়ে গেল। আজলান আর অ্যাশও কি হচ্ছে সেটা বুঝতে পারল না। মিসেস জয়ী ডক্টরকে ইশারায় কিছু একটা জিজ্ঞেস করলে সেও মাথা নাড়ল। মুহূর্তেই মিসেস জয়ীর মুখেও হাসি ফুটল। এদিকে জ্যাক, আজলান আর অ্যাশ তিনজনেই তাকিয়ে তাকিয়ে ডক্টর আর মিসেস জয়ীর কাণ্ড দেখছে। তারা কিছুই বুঝে উঠতে পারছে না। আজলান কৌতূহল নিয়ে ডাক্তারকে অলির ব্যাপারে জিজ্ঞেস করলো। ডক্টর হাসি মুখে বলল, আপনাদের বাড়িতে আরো একজন সদস্য সংখ্যা বাড়তে চলেছে। জ্যাক ডক্টরের কথা বুঝতে না পেরে আবারও জিজ্ঞেস করলো, মানে এই বাড়িতে আজকে কেউ আসবে নাকি? না, আজকে আসবে না, কিন্তু কিছু মাস পরে আসবে। মানে এই যে মিস্টার কায়নাত, আপনি বাবা হতে চলেছেন। ডক্টর হাসি মুখে কথাটা বললেও কথাটা শুনে আজলান আর জ্যাকের চোখ বড় বড় হয়ে গেল। আজলান তো ডক্টরের কথা শুনে সেন্সলেস হয়ে পড়ে যেতে নিচ্ছিল। অ্যাশ পাশে থাকাতে সে আজলানকে ধরল, কিন্তু ততক্ষণে আজলান জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই ডক্টর আর অ্যাশ মিলে আজলানকে ধরে সোফায় শোয়ালো।
আর জ্যাক, সে তো বাবা হওয়ার খবর শুনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। হঠাৎ অলিভিয়ার ডাকে জ্যাক বাস্তবে ফিরল, কিন্তু তাও যেন সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তাই নিশ্চিত হওয়ার জন্য আবার ডক্টরকে জিজ্ঞেস করলো। ডক্টর আবারও তাকে এটাই বলল যে অলিভিয়া মা হতে চলেছে। জ্যাক আরো কিছু জিজ্ঞেস করবে তার আগেই অ্যাশ ডক্টরকে জিজ্ঞেস করলো, ডক্টর আজলানের কি হয়েছে? অলিভিয়া না হয় মা হবে তাই সেন্সলেস হয়ে গিয়েছিল, কিন্তু আজলান, ওনার কি হলো? উনি কেন সেন্সলেস হয়ে গেল? ডক্টর কিছুক্ষণ আজলানকে দেখে বলল, কিছুই হয়নি, হঠাৎ এমন একটা খবর শুনে হয়তো একটু শকড হয়েছেন। জ্ঞান ফিরে আসবে শীঘ্রই। আপনি ওনাকে রুমে নিয়ে একটু বিছানায় শুয়ে দিন। জ্যাক স্যার, আমায় একটু হেল্প করুন। আপনার স্যার তো দিন দিন আলুর বস্তা হচ্ছে। এনাকে নিয়ে আমার মতো একটা পিপিলিকার রুমে যেতে পারবে না। জ্যাক কিছু একটা নিয়ে ভাবছিল। সেটা দেখে অ্যাশ আবারও জ্যাককে ডাকলো। জ্যাক স্যার। অ্যাশের ডাক শুনে জ্যাকের ভাবনা সুতো ছিঁড়ে গেল। হ্যাঁ বলুন। একটু হেল্প করুন আমায়, আজলানকে নিয়ে রুমে যেতে হবে। জ্যাক একবার অলিভিয়ার দিকে তাকিয়ে ডক্টরকে বলল, ডক্টর, আমি একটু স্যারকে দিয়ে আসছি, আপনি ওয়েট করুন। এটা বলে জ্যাক অ্যাশের সাথে আজলানকে নিয়ে তাদের ঘরে দিয়ে এলো। আজলানকে রুমে পৌঁছে দিয়ে জ্যাক রুমে এসে দেখলো মিসেস জয় অলিভিয়ার পাশে বসে আছে, আর ডক্টর সোফায় বসে জ্যাকের জন্য অপেক্ষা করছে। জ্যাক ডক্টরকে বলল, ডক্টর, আমার সাথে একটু বাইরে আসুন। ডক্টর জ্যাকের কথা শুনে সোফা থেকে উঠতে নিতেই অলিভিয়া জ্যাককে বলল, কেন তুমি ডক্টরকে নিয়ে বাইরে যাচ্ছ কেন? কিছু বলার থাকলে আমার সামনেই বলো। জ্যাক অলিভিয়ার কথার কোনো উত্তর না দিয়ে ডক্টরকে বাইরে আসতে বলে চলে আসলো। কিছুক্ষণের মধ্যে ডক্টরও চলে এলো। ডক্টরকে দেখে জ্যাক কিছুটা সংশয় নিয়ে তাকে প্রশ্ন করলো, অলিভিয়া কি সত্যিই প্রেগনেন্ট ডক্টর? আমার দেখে তো তাই মনে হলো। একদম নিশ্চিন্ত হওয়ার জন্য আপনারা আজকে কিংবা কালকে টেস্ট করে নিয়েন। কিন্তু কিন্তু কি? আসলে ডক্টর, আপনার যা বলার নিশ্চিন্তভাবে বলুন। একটা কথা মনে রাখবেন মিস্টার কায়নাত, ডক্টর আর উকিলের কাছে কখনো কিছু লুকাতে নেই। জ্যাক মনে অনেক দোটানা নিয়ে ডক্টরকে শেষমেশ জিজ্ঞেস করেই ফেলল, আসলে ডক্টর, আমাদের বিয়ের বেশি দিন হয়নি, এই ধরুন 1 মাসের মতো হয়েছে। আর কি? আর আমরা বিয়ের দিন রাতেই ইন্টিমেট হয়েছিলাম শুধু। তারপর এই 1 মাসে আমাদের মাঝে কিছুই হয়নি বলতে অলিভিয়া অসুস্থ ছিল আর কি। তাহলে অলির প্রেগনেন্ট হওয়া সম্ভব কিভাবে? আপনি কি আপনার ওয়াইফকে সন্দেহ করছেন? না না ডক্টর, তেমন কিছু না। অলি তেমন মেয়ে না, কিন্তু তবু কিভাবে কি? ডক্টর একটু সময় নিয়ে জ্যাকের কথাগুলো ভেবে নিল। তারপর নিজের গলা একটু পরিষ্কার করে বলল, মিস্টার কায়নাত, আপনার অবাক লাগা একদম স্বাভাবিক। আপনার কথা শুনে প্রথমে আমি একটু দ্বিধায় পড়ছিলাম, কিন্তু একজন চিকিৎসক হিসেবে আমার কাজ রোগীর অবস্থা বিচার করে সঠিক তথ্য দেওয়া। আর আপনার চিন্তা যদি বৈজ্ঞানিক হয় তাহলে কিছু জিনিস আপনাকে স্পষ্ট করে বলা দরকার। জ্যাক মনোযোগ দিয়ে শুনছে। ডক্টর আবার বলল, প্রথম কথা, আপনার যদি 1 মাস আগে মাত্র একবার ইন্টিমেট হয়ে থাকেন তবে গর্ভধারণ হতেই পারে। প্রেগনেন্সি হতে মাত্র একটা সফল ইন্টিমেট মোমেন্টই যথেষ্ট, প্রতি মুহূর্তে না হলেও হয়। অনেক দম্পতির ক্ষেত্রেই এটা হয়, এমনকি কখনো কখনো প্রথমবারেই। আপনাদের ক্ষেত্রে হয়তো সেই সময় আপনার ওয়াইফ ওভুলেশন পিরিয়ডে ছিল, মানে যেই সময় মেয়েদের গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তাই হয়তো প্রথমবারে আপনার ওয়াইফ আর আপনি বাবা মা হতে পেরেছেন। জ্যাক কিছুটা নিশ্চিত হলেও যেন পুরোপুরি ভরসা করতে পারছিল না। তার চোখে সন্দেহ নেই, আছে শুধু অবিশ্বাস্য এক চমক। ডক্টর আবার গম্ভীর কণ্ঠে বলল, আর যদি আপনি সন্দেহ করেন আপনার ওয়াইফ মিথ্যা বলছে, তাহলে সেটা মেডিকেল কনসার্ন না, সেটা একান্তই আপনার আর আপনার স্ত্রীর ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি যতদূর দেখলাম ওনার চোখে মুখে কোনো ভান নেই। উনি সত্যি অসুস্থ, দুর্বল। এমন অবস্থায় মিথ্যে অভিনয় খুব কঠিন। তাছাড়া যেহেতু বিয়ের পর উনি অসুস্থ ছিলেন, তা আপনি নিজেও হয়তো খেয়াল করেনি ওনার শরীরে ধীরে ধীরে কি পরিবর্তন আসছে। একটা দম নিয়ে ডক্টর আবার বলল, আপনার মনে যদি এখনো সংশয় থাকে তাহলে আজকে একটা বেটা এসিজি টেস্ট আর আলট্রাসোনোগ্রাফি করে ফেলুন। সত্যি মিথ্যা খুব সহজেই বোঝা যাবে। কিন্তু আপনি যদি ওনার পাশে না থাকেন, তাকে বিশ্বাস না করেন, তাহলে এই মা হওয়া কোনো আশীর্বাদ নয়, ওনার জন্য শাস্তি হয়ে যাবে। ডক্টরের কথাগুলো যেন জ্যাকের বুকের ভেতর ঢুকে গেল। সে চুপ হয়ে দাঁড়িয়ে রইল, আর ডক্টর পিঠে হাত রেখে বলল, সময় থাকতে স্ত্রীর পাশে দাঁড়ান মিস্টার কায়নাত। সবকিছু সত্যি আপনি খুঁজে পাবেন, কিন্তু বিশ্বাসের জায়গা একবার ভেঙে গেলে সেটা আর জোড়া লাগে না। ডক্টর এবার ধীরে ধীরে ভেতরে ফিরে গেল, আর জ্যাক দাঁড়িয়ে রইল একগুচ্ছ প্রশ্ন, ভালোবাসা আর নিজের
ভেতরে যুদ্ধ নিয়ে। অ্যাশ প্রায় 4-5 ঘন্টা যাবৎ আজলানের পাশে বসে আছে। আজলানের কিছুতেই জ্ঞান ফিরছে না। কিছুক্ষণ আগে ডক্টরকে ডেকে আনলেও সে বলে গেছে চিন্তার কিছু নেই। কিন্তু চিন্তা কি আর বলে কয়ে আসে? অ্যাশের তো আজলানের জন্য প্রচুর চিন্তা হচ্ছে। চিন্তা করতে করতে তার মাথায় এখন উল্টোপাল্টা ভাবনা আসতে শুরু করেছে। বুঝি না অলিভ অয়েল ম্যাম প্রেগনেন্ট শুনে ওনার সেন্সলেস হওয়ার কি আছে? আবার উনি না না কী সব ভাবছি আমি। উনি অলিভ অয়েল ম্যামকে বোনের নজরে দেখেন, কিন্তু বোনের নজরে দেখলে এই খবরে তো ওনার খুশি হওয়ার কথা। উনি কি খুশি ঠেলা জ্ঞান হারিয়ে ফেললো? ধুর, ভাল লাগে না। অ্যাশ নিজের মনে মনে কথাগুলো ভাবছিল। তখনই আজলানের জ্ঞান ফিরল। বউ, বউ, কই তুমি? তুমি এত আনরোমান্টিক হলে কেন বউ? তোমার জন্য আজকে আমি পিছিয়ে গেলাম বউ, কই তুমি? আজলানের কণ্ঠে অভিযোগের সুর। অ্যাশ আজলানের জ্ঞান ফেরার কারণে যতটা না খুশি হয়েছিল, এখন আজলানের কথা শুনে তার থেকে বিরক্ত লাগছে তার। শুরু হয়ে গেছে, ভাল লাগে না আমার। বউ, কই তুমি? মাথার সাথে সাথে কি চোখ দুটোকেও জলাঞ্জলি দিয়েছেন নাকি? আপনার পাশেই তো জ্যান্ত বসে আছি, দেখেন না আপনি? তা দেখবেন কি করে? আমি তো এখন পুরাতন হয়ে গেছি। এখন তো আমাকে আর ভাল লাগবেই না, চোখে দেখবেনই না, আনরোম্যান্টিক লাগবে, আরো কত কি। আমি কত রোমান্টিক ছিলাম, আমার বান্ধবীরাও বলতো, কিন্তু সেই আমি কি আজ শুনতে হচ্ছে আমি নাকি আনরোম্যান্টিক? আল্লাহ, এই দিন দেখার আগে আমায় তুলে কেন নিলে না তুমি? এই দিন দেখার জন্য কি এতকাল বেঁচেছিলাম আমি? অ্যাশ আফসোসের সুরে কথাগুলো বলতে লাগলো। আজলান অ্যাশের আফসোসকে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো, বউ, জ্যাক আমার আগে বাপ হলো কিভাবে? অ্যাশের মাথা এমনিই গরম ছিল, আর আজলানের এই কথাটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। সে চিৎকার দিয়ে বলল, আপনি এমন ভাবে বলছেন যেন আমি জ্যাক স্যারকে বাবা বানিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ মিন যালিক। মুখে লাগাম টানো বউ। আজ থেকে জ্যাক তোমার খালার পেটের আপন ভাই। এমন নাউজুবিল্লাহ মার্কে কথা বলা থেকে নিজেকে বিরত রাখো। আপনাকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমার মায়ের কোনো বোন নেই, সেই হিসেবে আমারও কোনো খালা নেই। আর খালা না থাকলে জ্যাক স্যারের আমার খালাতো ভাই হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এমন কথা বলে না বউ। তুমি কি অকালে তোমার জামাইটাকে এসব বলে মারার প্ল্যান করছো? এখন আমার 10 থেকে 12টা বাচ্চার থেকে বাবু ডাক শোনা বাকি। অ্যাশ আজলানের কথা শুনে অবাক হয়ে বলল, 10-12টা? কম হয়ে গেল তাই না? এই জ্যাকটা আমাকে ধোকা দিয়ে আমার আগেই কাজ ছেড়ে ফেললো, আর আমি ওকে কতই না ভোলা ভালা ভাবছিলাম। আমার সরল মনটাকে নিয়ে ও কিভাবে খেললো তুমি দেখলে বউ? আমারও 10-12টা না, না না কম হয়ে যায়, 15-20টা বাচ্চা নিয়ে দেখিয়ে দেব। আমরাও পারি। আসলান কখনো হারতে শেখেনি। তুমি আমার পাশে থাকবে তো? অ্যাশ আজলানের এমন কথার উত্তর কি দিবে সেটাই ভেবে পাচ্ছে না। আজলানের কথা শুনেই তার ভিমড়ি খাওয়ার অবস্থা। কি হলো, থাকবেন আমার পাশে? শুনুন তো, অলিভ অয়েলের বাচ্চা হবে শুনে আপনার মাথার সব স্ক্রু ঢিলা হয়ে গেছে। না হলে কোনো স্বাভাবিক মানুষ 10-15-20টা বাচ্চার আশা রাখতে পারে না। আমারই ভুল হয়েছে 4-5 ঘন্টা ধরে এখানে বসে থাকা। এখনো যদি আমি এখানে থাকি, নিশ্চয়ই কালকে আপনার সাথে আমিও 15-20টা বাচ্চার স্বপ্ন দেখা শুরু করব। আস্তাগফিরুল্লাহ, না না, যাই আমি। এটা বলে অ্যাশ আজলানকে রেখে রুমের বাইরে চলে এলো। আর ওদিকে আজলান বিছানায় বসে বসে ভেবেই যাচ্ছে জ্যাক কিভাবে তাকে ঠকালো। এই দিন দেখার জন্যই কি সে জ্যাককে এত ভালোবাসা দিয়েছিল? জ্যাক কিভাবে পারলো তার আগে বাবা হতে? ওর কি একটুও বিবেকে বাঁধলো না? ডক্টর অলিভিয়াকে দেখে চলে যাওয়ার অনেকক্ষণ পর জ্যাক অলিভিয়ার কাছে গেল। সে শুধু এটাই ভাবছে, সে তো অলিভিয়াকে পিলস দিয়েছিল, তাহলে অলিভিয়া কনসিভ করলো কিভাবে? তার এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বাচ্চাটা তার আর অলিরই। ডাক্তারের কথা শুনে সে এটাও শিওর হয়ে গেছে যে অলিভিয়া সত্যি প্রেগনেন্ট। কিন্তু অলিভিয়া কি এই বাচ্চাকে মেনে নিবে? অলিভিয়া তো জ্যাককে এখনো ঠিকভাবে মানেনি, সেখানে অলিভিয়া কি জ্যাকের অংশকে মেনে নিবে? এমন শত শত ভাবনা নিয়ে জ্যাক অলিভিয়ার রুমে প্রবেশ করলো। অলিভিয়ার রুমে ঢুকতে জ্যাকের চোখে পড়লো অলিভিয়ার হাসি মাখা মুখচ্ছবি, যেখানে খারাপ লাগার কোনো চিহ্নই নেই। দেখে মনে হচ্ছে অলিভিয়া বাচ্চার কথা শুনে অনেক খুশি। মনে হাজারো সংশয় নিয়ে জ্যাক অলিভিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। তোমাকে না সেদিন পিলস দিয়েছিলাম, তাহলে বেবি এলো কোথা থেকে? অলিভিয়া কিছু একটা নিয়ে ভাবছিল, হঠাৎ জ্যাকের এমন প্রশ্নে সে হতবাক হয়ে গেল। তুমি এত মাথা মোটা, এই মাথা নিয়ে আজলানের সেক্রেটারি হলে কিভাবে? সেদিন পিলস খেতে গিয়ে একটা হারিয়ে ফেলেছিলাম, সেটাই হয়তো ওই পিলসটা ছিল।
ভাগ্যে সেদিন পিলসটা হারিয়েছিল, নাহলে আজকে সুখবরটা পেতাম কিভাবে? জ্যাক যেন আজকে চমকের পর চমক পাচ্ছে। একে তো মাত্র 1 মাসের ব্যবধানে বাবা হচ্ছে, তার উপর অলিভিয়াকে দেখে মনেই হচ্ছে না এই ব্যাপারটা নিয়েও বিন্দুমাত্র চিন্তিত। কি হলো, ভাবছোটা কি? তোমার খারাপ লাগছে অলি? খারাপ লাগবে কেন? এই যে এখন তোমার জীবনের সাথে আরেকটা জীবন জড়িয়ে গেল। আমার শরীরের অংশ যে তোমার মধ্যে বেড়ে উঠছে। তুমি তো আমাকে স্বামী হিসাবে মানো না, সেখানে বাচ্চাটা, তুমি কি আদৌ বাচ্চাটাকে মন থেকে মেনে নিতে পারবে? অলিভিয়া জ্যাকের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, জানো জ্যাক, আমার মা ছিল না, বাবা ঠিকইও না থাকার মতো। কোনোদিন ঠিকভাবে খোঁজও নিত না, সারা বছর এদেশ ওদেশ বিজনেসের কাজেই কাটাতো। আমার প্রথম ব্যাপারগুলো অনেক খারাপ লাগতো, কারণ সারাদিন আমাকে একা থাকতে হতো। কিন্তু আস্তে আস্তে আমি মানিয়ে নিয়েছি, একাকী থাকা শিখে গিয়েছি। কারো সাথে কিভাবে মিশতে হয় সেটা ভুলে গিয়েছিলাম। আমার জীবন থেকে হাসি খুশি আনন্দ মজা সবটাই হারিয়ে গিয়েছিল, যেটা আমি এখন পাচ্ছি। ডক্টর যখন বলল আমি প্রেগনেন্ট, আমার মধ্যে আরেকটা প্রাণ বেড়ে উঠছে। তখন থেকে আমি ওকে অনুভব করতে পারছি। আমি নিজের মধ্যেই নিজে আনন্দ অনুভব করছি। আমি ওকে মেনে নিতে পারবো না। কেন? ও যেমন তোমার অংশ, তেমনি আমারও। আমি ওকে মেনে না নিলে ও যে পরিস্থিতির মধ্যে বড় হবে সেটা আমি আগে অনুভব করে ফেলেছি। আমি কখনোই চাইবো না আমার সন্তান আমার মতো ভাগ্য নিয়ে জন্মা। আর তুমি বলছো তোমাকে এখনো স্বামী হিসেবে মানিনি। সত্যিই তো, নিজেকে প্রশ্ন করে দেখো, তোমার মন কি বলে? ও অলি, যাও তো, আমি এখন ঘুমাবো। যাও যাও। এটা বলে অলিভিয়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। জ্যাক কিছু না বলে অলিভিয়ার দিকে ঝুঁকে তার কপালে নিজের ঠোঁটের পরশ এঁকে দিয়ে রুম থেকে বেরিয়ে এলো। ভালোবাসা হয়তো চিৎকার করে বলা যায় না, কিন্তু কিছু অনুভব এমন যেগুলো শুধু স্পর্শেই বলে দেয়, আমি তোমার, সবসময় তোমারই থাকবো। মুখে না বলেও ভালোবাসা যায়, আর সেটাই সবচেয়ে সত্যি ভালোবাসা। পরের দিন। আজলান চলুন, উঠুন তো। বাবা মা কতক্ষণ আগে এসেছে, আপনাকে ডাকছে সবাই, চলুন। অ্যাশ আজলানের হাত টেনে তাকে বিছানা থেকে ওঠানোর চেষ্টা করছে। না, আমি কিছুতেই তাদের সামনে যাব না। তারা নিশ্চয়ই জ্যাক আর অলিভিয়ার বাচ্চার কথা শুনে বাড়িতে এসছে। আমি কিছুতেই মুখ নিয়ে তাদের সামনে যাব না। অ্যাশ নির্বিকার ভঙ্গিতে বলল, কেন? মুখে আবার কি সমস্যা, কই দেখি তো। এটা বলে অ্যাশ 2 হাত দিয়ে আজলানের মুখ নিজের দিকে ফেরালো। ছাড়ো তো। 5 মিনিট চুপ থাকুন তো, আমাকে দেখতে দিন আপনার মুখটা ভালো করে, দেখি কোথায় কি সমস্যা হলো। কেন আপনি বাবা মায়ের সামনে যেতে পারবেন না এই মুখ নিয়ে? আমাকে তো জানতে হবে সেটা, তাই না? 2টা চোখ, একটা নাক, একজোড়া ঠোঁট, 2টা কান, একটু চুল, সবই তো ঠিক আছে দেখছি। তাহলে এই মুখ নিয়ে ওনাদের সামনে যেতে সমস্যাটা কোথায়? আজলান অ্যাশের হাত থেকে মুখ ছাড়িয়ে বলল, তোমার এই অবস্থার জন্য তুমি দায়ী। আজকে যেখানে এই রুমে 4 থেকে 5টা বাচ্চা দৌড়দৌড়ি করার কথা ছিল, সেখানে বিছানার উপরে 2 থেকে 3টা বাচ্চা উল্টে পড়ে থাকার কথা ছিল। সেখানে আমি নিজে উল্টে পড়ে আছি। সব দোষ তোমার। তোমার জন্য জ্যাক জিতে গেল। এখন এমন ভাব করছো যেন ভাজা মাছ উল্টে খেতে পারো না। অ্যাশ আজলানের গাল দুটো হালকা টেনে দিয়ে বলে, ও লে 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 লে, আমার বাবুটা লে, এই জন্যে এই মুখ নিয়ে কারো সামনে যেতে পারবে না। নাটক বাদ দিয়ে 5 মিনিটে ফ্রেশ হয়ে নিচে আসুন। হ্যাঁ, আর 5 মিনিটের থেকে যদি 1 মিনিটও বেশি লাগে না, তার জন্য 1 বছর বাড়বে। কিসের? আপনার বিছানার উল্টে পড়ে থাকার। আর যদি আমি না যাই তাহলে? অ্যাশ ভাবহীনভাবে বলল, তাহলে আর কি, কিছুই না। শুধু এই জন্মে আপনাকে বাবা ডাকার জন্য কেউ বিছানায় উল্টে পড়ে থাকবে না। এটা বলে অ্যাশ রুম থেকে বেরিয়ে গেল। অ্যাশ বেরিয়ে যেতে আজলান আফসোসের সুরে বলল, হায় খোদা, এ কি বউ দিলে কপালে! এ তো দেখি আমার যৌবনে ভাটা লাগানোর জন্য উঠে পড়ে লেগে আছে। আজলান এটা বলতে অ্যাশ রুমের দরজা হালকা ফাঁকা করে বলল, আর মাত্র 4 মিনিট। বউ, তুমি 1 মিনিটে যাও, আমি ওখানে 40 সেকেন্ডে পৌঁছে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি আসবেন, না হলে। জানি, কষ্ট করে আবার বলতে হবে না। গুড। এটা বলে অ্যাশ ড্রয়িং রুমে চলে গেল, আর আজলান বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেল। আর যাই হোক, তাকে যত দ্রুত সম্ভব জ্যাককে টেক্কা দেওয়ার জন্য তাদের প্রোডাক্ট লঞ্চ করতে হবে, না হলে সে যে পিছিয়ে পড়বে। বড় হয়ে সে কিছুতেই জ্যাকের মতো ছোট ছেলের কাছে হাঁটতে পারে না।
আর তার জন্য এই মুহূর্তে তাকে তার বউকে মিষ্টি কথায় ভোলাতে হবে। কিছুতে রাগানো যাবে না, কারণ কোম্পানির মালকিনকে রাগালে প্রোডাক্ট লঞ্চ করতে দেরি হবে। এই ভাবনা নিয়ে আজলান দ্রুত ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যাওয়ার জন্য রুম থেকে বের হলো। ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছে। মিসেস জয়ী, অ্যাশের বাবা মা, আহিরি, দিয়ান, অলিভিয়া, অ্যাশ, সবার কেন্দ্রবিন্দুই হচ্ছে অলিভিয়া। অ্যাশের মা তো অলিভিয়াকে প্রেগন্যান্সির সময় কি কি করতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, নিজের কিভাবে খেয়াল রাখতে হয় সবটা বোঝাচ্ছেন। অলিভিয়ার বাচ্চা হওয়ার খবর শুনে অ্যাশের বাবা মাও প্রচণ্ড খুশি। তাই তো রাত পেরোতেই তারা সকলে ড্রেক ম্যানশনে এসে হাজির। জ্যাক সকলের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে সবটা দেখছে। তার আর অলিভিয়ার একটা অংশ এই দুনিয়াতে আসবে এটা জেনে সে খুশি হলেও একটা বিশেষ কারণে তার ভীষণ খারাপ লাগছে। সকলের কথার মাঝখানেই হঠাৎ আজলান এসে হাজির। আজলানকে দেখে অ্যাশ বিড়বিড়িয়ে বলল, সবে মাত্র আসার সময় হলো মহারাজের। আজলান অ্যাশের দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে সোফায় বসে পড়ল। কেমন আছেন বাবা, মা? অ্যাশের মা মুচকি হেসে বলল, এই তো ভালো বাবা, তুমি কেমন আছো? জ্যাক তো তোমার পরে বিয়ে করে আগেই নাতি নাতির মুখ দেখার ব্যবস্থা করে দিল, তা তোমরা কবে নাতি নাতির মুখ দেখাচ্ছ? অ্যাশ তো তার মায়ের কথা শুনে অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছে। শুধু অ্যাশ না, ড্রয়িং রুমে উপস্থিত সকলেই আজলানের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আজলান ঠিকই জানতো তাকে এখানে আসলে এই পরিস্থিতিতেই পড়তে হবে, তাই তো সে এখানে না আসার জন্য এত বাহানা করেছিল। কিন্তু তার নাছোড়বান্দা বউ তাকে এমন এক শর্ত জুড়ে দিল যে বংশের প্রদীপ জ্বালানোর জন্য অনিচ্ছা সত্ত্বেও তাকে এখানে আসতে হলো। মিসেস জয়ী হাসতে হাসতে বললেন, কি যে বলেন না বিয়ান সাহেবা, দিলেন তো আমার ছেলেটাকে লজ্জা পাইয়ে। বেচারা এখন কিছু বলতেও পারছে না। বলেই হাসতে শুরু করলেন। তার সাথে তাল মিলিয়ে উপস্থিত সকলেই হাসতে লাগলো। আজলানের এখন মনে হচ্ছে এখানে আসার থেকে অ্যাশকে দুটো চড় দিয়ে রুমে বসিয়ে রাখলে ভালো হতো। অ্যাশও এখানে আসতো না, আর তাকেও আসতে হতো না। এত ভাবনার মাঝে আজলানের মাথায় একটা কথা খেলে গেল। সে গলা খাকারি দিয়ে বলল, আসলে মা, আমি তো আপনাকে নাতি নাতির মুখ দেখাতেই পারি, কিন্তু দিয়ান আর ভাবি তো সম্পর্কের খাতিরে আমাদের থেকে বড়। তাই আমার মতে তাদের উচিত আগে আপনাকে নাতি নাতির মুখ দেখানো। যতই হোক দিয়ান একদিক থেকে সম্পর্কে আমার দুলাভাই হয়, তাই সেই খাতির হলেও এইটুকু স্যাক্রিফাইস করাই যায়। আগে না হয় তারাই আপনাকে নাতি নাতির মুখ দেখাক, তারপর না হয় আমরা। আজলানের কথা শুনে আবারও সকলে হাসতে লাগলো। দিয়ান তো চোখ বড় বড় করে আজলানের দিকে তাকিয়ে রইল, যেন পালে এক্ষুনি আজলানের পিঠে 2-3 ঘা লাগিয়ে দিত। সকলের হাসি মজার মাঝখানে অ্যাশের বাবা সকলকে থামিয়ে দিলেন। সকলে থামতে তিনি মিসেস জয়ীর দিকে তাকিয়ে বললেন, তা বিয়ান সাহেবা, আপনি 1 মাস আগে যে কথাটা বলতে চাইছিলেন আজকেও কি সেটা বলবেন না? আজলান, অ্যাশ, অলিভিয়া, জ্যাক অ্যাশের বাবার কথা শুনে তাজ্জব বনে গেলেন। তাদের সকলের মাথায় একটাই ভাবনা, কি এমন কথা যেটা মিসেস জয়ী 1 মাস আগে বলতে চেয়েছিলেন কিন্তু এখনো বলেনি। মিসেস জয়ী অ্যাশের বাবার দিকে তাকিয়ে বললেন, ভালো কথা মনে করিয়েছেন আপনি। আমি তো আজকেও ভুলে যাচ্ছিলাম। এতদিন অলির শরীর খারাপ থাকার কারণে ওদেরকে এই ব্যাপারে জানানোর সুযোগই আসেনি। আজলান অবাক কণ্ঠে মিসেস জয়ীকে জিজ্ঞেস করল, কি কথা মম? আসলে আজলান, আমরা সকলে ভাবছিলাম যেহেতু তোমার আর অ্যাশের বিয়েটা ঠিকভাবে হয়নি আর রিসেপশনটাও হয়নি, তাই তোমাদের রিসেপশনটা করার কথা। মম, এসব কেন? আমাদের বিয়ের তো অনেকদিন হলো, এখন রিসেপশনের কি দরকার? তুমি চুপ থাকো তো। তোমার অনুমতি কেউ চেয়েছে এখানে? তোমাকে জানানো উচিত ছিল, তাই জানিয়েছি, এইটুকুই। মিসেস জয়ীর কথা শুনে আজলানের মুখ চুপসে গেল। আজকে দিনটাই তার জন্য খারাপ। তো যা বলছিলাম বিআই সাহেব, আমি চাই আজলান আর অ্যাশের রিসেপশনের সাথে সাথে অলিভিয়া আর জ্যাকেরও রিসেপশনটা সেরে ফেলতে। আপনাদের কি মত? জ্যাক দূর থেকে সবটাই শুনছিল। তার আর অলিভিয়ার রিসেপশনের কথাটা কানে আসতেই সে সকলের কাছে চলে আসলো। ম্যাম প্লিজ না, আপনারা স্যার আর অ্যাশ ম্যামের রিসেপশনটা করুন, আমার আর অলিভিয়াটা না হয়। জ্যাকের কথা সম্পূর্ণ করতে না দিয়ে মিসেস জয়ী বলল, কতদিন আর আমাকে এভাবে ম্যাম বলে ডাকবে জ্যাক? এবার অন্তত আন্টি বলে ডাকো। আর অলিভিয়া, আর তুমি আমার সন্তানের মতো। আমরা কি তোমাদের জন্য এইটুকু করারও অধিকার নেই?
আসলে তেমন কিছু না ম্যাম। হুম, বলেছিলাম না ম্যাম না, আজ থেকে নো ম্যাম, অনলি আন্টি। আর আমি যেমন রিসেপশনের ব্যাপারে আজলানের কোনো মতামত নেইনি, তেমনি তোমারও নিব না। জ্যাক মিসেস জয়ীর কথার প্রতি উত্তরে কি বলবে সেটা ভেবে না পেয়ে চুপ করে রইল। হয়তোবা তার চোখের কার্নিশে কিছুটা পানি জমল। না চাইতেও সে কত কিছু পেয়ে যাচ্ছে, সবটাই শুধুমাত্র আজলানের জন্য। আজলান তার জীবনে কোনো জিনের থেকে কম নয়। নীরবে সে এত কিছুর জন্য আজলানের প্রতি কৃতজ্ঞতা জানালো। দিন দিন আজলানের ওপর যেন তার ঋণের বোঝা ভারী হয়েই চলেছে। তা বিয়ান সাহেবা, আমাদের 4 ছেলেমেয়ের রিসেপশন কবে করার পরিকল্পনা করছেন? ভাবছি কাল কিংবা পরশুর মধ্যেই সবটা সেরে ফেলবো। এত তাড়াতাড়ি? কিন্তু বিয়ান সাহেব, ও তো নেই এখন। উনি আজকে বিকেলেই চলে আসবে, আর রিভানের ফিরতে হয়তো কাল কিংবা পরশু লেগে যাবে। মিসেস জয়ী হাসি মুখে আসলাম সাহেবকে কথাটা বললেন। কিন্তু এত তাড়াতাড়ি সব কিছুর আয়োজন তারা করবে, আর কিভাবে বা করবে? যাদের রিসেপশন তারাই করবে, আর কারা করবে বলুন? তাও ঠিক। আজলান মিসেস জয়ী আর আসলাম তালুকদারের কথায় আটকে উঠল। তারা দুজনেই সবটা ঠিক করে নিচ্ছে, আজলানের মতামত নিচ্ছে না। মম, আমার অফিসে অনেক কাজ আছে। এই মুহূর্তে আমার বাড়িতে বসে রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না। চুপ থাকো, তুমি করবে না তো কে করবে? রিফান তো এই সময় বাড়িতে নেই, তোমাকেই করতে হবে। আমি পারবো না, জ্যাককে বলো। জ্যাক তো করবেই, তুই আর জ্যাক দুজনেই করবি। জ্যাক একাই সবটা পারবে, আমার দরকার হবে না। ও একলা কিভাবে এত কিছু করবে? পারবে পারবে, নতুন নতুন বাবা হওয়ার খুশিতে সব একাই করে ফেলবে। আমার সাথে মজা করছো? না মম, আমার কথা বিশ্বাস না হলে তুমি ওকে জিজ্ঞেস করো। কি হলো জ্যাক, বলো। আজলানের কথা শুনে জ্যাক কি বলবে বুঝতে পারল না। মানে হ্যাঁ, মানে না। আজলান জ্যাককে ধমক দিয়ে বলল, কি হ্যাঁ না করছিস? মমকে বল যে তুই বাবা হওয়ার খুশিতে সবটা একাই করতে পারবি। কিছুটা দাঁত কিরমিরিয়ে, ওকে কিছু বলতে হবে না। আমি যখন বলেছি জ্যাক আর তুমি মিলেই রিসেপশনের সবটা আয়োজন করবে, মানে সেটাই করবে। আমি আর কোনো কথা শুনতে চাই না। কিন্তু মম, তোমাদের কালকে রিসেপশন, তাড়াতাড়ি গিয়ে সবটা আয়োজন করো। আয়োজনের যেন কোনো ত্রুটি না হয় বলে দিলাম। এবার যাও নিজেদের কাজে। আজলান মিসেস জয়ীর কথা শুনে মুখ ফুলিয়ে সকলের সামনে থেকে চলে গেল। জ্যাক ও আজলানের পিছু পিছু চলে গেল। আজলান আর জ্যাক চলে যেতে মিসেস জয়ী অ্যাশের বাবা মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনাদের মতামত ছাড়াই কালকে রিসেপশনের ডেটটা দিলাম, আপনারা কিছু মনে করেননি তো? আরে না না, কি যে বলেন না, এতে মনে করার কি আছে? আসলাম সাহেব হাসি মুখে জবাব দিলেন। ড্রয়িং রুম আবারও হাসি মজায় মেতে উঠল। আজলান চলে যাওয়ায় দিয়ানও সবার সাথে খোশ গল্পে মেতে উঠল। আজলান বাড়ির বাইরে গিয়ে প্রথমেই রিভানকে ফোন দিল। প্রথমবারে রিভান আজলানের কল ধরল। কই আছিস তুই? কেন, কি হয়েছে? কালকে আমার রিসেপশন। কংগ্রেচুলেশন। এত তাড়াতাড়ি কেন জিজ্ঞেস করলি না? তাড়াতাড়ি কি, অনেক আগেই রিসেপশনটা হওয়ার কথা ছিল। অলিভিয়া অসুস্থ ছিল, তাই কিছু করা হয়নি। তুই সবটা জানতে? ফোনের ওপাশ থেকে রিভানের জবাব এলো, অনেক আগে থেকেই। তো আমাকে বলিস নে। নিষেধ ছিল ব্রো, না হলে কি আর বলতাম না। তো কবে আসছিস? কালকেই দেখা হবে। তুই কালকে আসতে পারবি এত তাড়াতাড়ি? আসতে তো আমাকে হবেই, আমি না গেলে রিসেপশনের বেস্ট গিফটটা দেবো কিভাবে? ওকে, তাহলে রাখি, সব আয়োজন করতে হবে। তুই নেই তাই সবটা আমার আর জ্যাকের ঘাড়ে পড়েছে। কালকে দেখা হচ্ছে। হুম। এটা বলে আজলান ফোন কেটে দিল। আজলানের ফোন কাটার সাথে সাথে রিভানের মুখে ভেসে উঠল এক রহস্যময়ী হাসি, যে হাসিতে অসংখ্য রহস্য লুকিয়ে আছে। আছে কিছুটা ঘৃণা। আজলান আর জ্যাক জান লাগিয়ে দিয়েছে তাদের রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করতে। সব শেষে তারা অনেক কষ্টের পরে সবটা সুন্দরভাবে সম্পন্ন করেছে। যদিও আজলান জ্যাকের সাথে যতটুকু কথা বলেছে সবটা মুখ ভার করে, আজলানের একটাই কথা, জ্যাক কেন তার আগে বাবা হবে। এই একটা কারণে সে জ্যাকের সাথে ঠিকমতো কথাই বলেনি। রিসেপশন ডে, চারিদিকে আলো, ক্যামেরার ফ্ল্যাশ, হালকা ফুলের গন্ধ, আর অরিয়ন প্যালেসের গেটে গাড়ির সারি। এখানে আজলান আর জ্যাকের রিসেপশন আয়োজন করা হয়েছে। আর তাদের রিসেপশনে ইনভাইট করা হয়েছে অস্ট্রেলিয়ার
সব বড় বড় বিজনেস টাইকুনদের। আজকের তারিখ জীবনের কাঙ্ক্ষিত দিনগুলোর মধ্যে অন্যতম একটি দিন 4টি মানুষের কাছে। আজলান আর জ্যাক কালকে থেকে তাদের বউদের কাছ থেকে দূরে। দেখা তো দূর, মিসেস জয়ী তাদেরকে অ্যাশ আর অলিভিয়ার সাথে কথা বলতে বারণ করে দিয়েছে অনুষ্ঠানের আগে। এই নিয়ে তাদের দুজনের মিসেস জয়ীর প্রতি অভিযোগের শেষ নেই। আজলানের কেন যেন আজ মনটা ভীষণ ছটফট করছে, কিন্তু সে তো অ্যাশের সাথে দেখা করতে পারবে না। মিসেস জয়ীর কড়া বারণ। আজলান আর কোনো উপায় না পেয়ে শেষমেশ জ্যাককে ডাকলো। আপনি আমাকে ডেকেছিলেন স্যার? আজলান মুখ গোমরা করেই বলল, কোনো সন্দেহ আছে? না না। একটা কাজ করতে হবে। বলুন স্যার, আপনার জন্য আমি বিয়ে বাদ দিয়ে হলেও সব কাজ করে দেব। সেইখানে এটা তো সামান্য রিসেপশন। আজলান জ্যাকের কথা শুনে তার দিকে একবার তাকিয়ে আবার বলল, বেশি কিছু না, শুধু গিয়ে দেখতে হবে অ্যাশ ঠিক আছে কিনা। কেন স্যার, কিছু হয়েছে? আজলান হাঁপ ছেড়ে বলল, মনটাকে শান্ত রাখতে পারছি না ওর খবর না জানা পর্যন্ত, আর মমের কথাটাও ফেলতে পারছি না। তাই তুই গিয়ে দেখে আয় ও ঠিক আছে কিনা। ওকে স্যার। এটা বলে জ্যাক সেখান থেকে চলে গেল। জ্যাক চলে যেতে আজলান রিসেপশনের জন্য রেডি হতে শুরু করলো। আজলান আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সাদা শেরওয়ানির কলার একপাশে হীরার ব্রোচ লাগানো, চুল ব্যাকব্রাশ করে সাজানো, মুখে শান্ত গম্ভীর ভাব আর কিছুটা চিন্তার ছাপ। হঠাৎ দরজা খোলার শব্দ হতে আজলান সেদিকে তাকালো। জ্যাক এসছে। জ্যাককে দেখে আজলান অ্যাশের কথা জিজ্ঞেস করলো। কি খবর জ্যাক, অ্যাশ ঠিক আছে? জ্যাক আমতা আমতা করে বলল, আসলে স্যার ম্যাম রুমে নেই। রুমে কেন, কোথাও নেই। রুমে না পেয়ে আমি পুরোটা জায়গা খুঁজেছি, কিন্তু জ্যাকের কথাটা শুনে আজলানের ঠোঁটের কোণায় হালকা কম্পন হলো। সে কিছু বলল না, শুধু একবার চোখ নিচু করে ফেলল, যেটা সাধারণত সে করে না। সাধারণত সে কখনোই অ্যাশকে চোখের আড়াল করে না, কিন্তু তার মায়ের জন্য কালকে থেকে তাকে অ্যাশের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। আজকে সকাল থেকেই তার মনটা অ্যাশের জন্য আনচান করছিল। অনেক চেষ্টা করেও সে অ্যাশের সাথে দেখা কিংবা কথা বলতে পারেনি। আজলান শান্ত কণ্ঠে জ্যাককে জিজ্ঞেস করল, তুই পুরোটা জায়গায় ভালো করে খুঁজে দেখেছিস? হ্যাঁ স্যার, পুরো ফ্লোর, গার্ডসদের কাছেও জিজ্ঞেস করলাম, কেউ দেখেনি। আজলান এবার চুপচাপ পেছনে ঘুরে জানালার সামনে গিয়ে দাঁড়ায়। জানালার ওপাশে অতিথিরা আসছে, হাসছে, ছবি তুলছে। কেউ জানে না এই আয়োজনের কেন্দ্রে থাকা মানুষটা এই মুহূর্তে কতটা অসহায় হয়ে পড়েছে। হঠাৎ করে আজলানের বুকটা কেমন করে উঠল। সে ভাবল, অ্যাশের কি হলো? অ্যাশের সাথে খারাপ কিছু হয়নি তো? এটা ভেবে সে বিছানা থেকে ফোন নিয়ে অ্যাশের নাম্বারে ফোন দিল। ফোন বাজছে কিন্তু কেউ ধরছে না। আজলানের এবার চিন্তা হতে শুরু করলো। অল্প না, প্রচন্ড রকমের দুশ্চিন্তা হতে শুরু করলো তার। বুকের বাঁ পাশটায় চিনচিনে ব্যথার অনুভূতি হতে লাগলো। তার কণ্ঠ শুকিয়ে এলো। তবুও ফোনটা আবারও ডায়াল করলো। এবার ফোনের ওপাশ থেকে শব্দ এলো, দয়া করে এই নাম্বারটি বন্ধ রয়েছে। একই কথা বারবার। আজলানের চোখে কেমন হিংস্রতা জমে উঠল, কিন্তু রাগে না, ভয় আর অনিশ্চয়তায়। সে কিছুই জানে না অ্যাশের কি হয়েছে, কেউ নিয়ে গেছে নাকি ও নিজে কোথাও গিয়েছে, কোনো ক্লু নেই। এবার আজলানের নিজেকে পাগল পাগল লাগতে শুরু হলো। সে কি করবে কিছু মাথায় আসছে না তার। একসময় আজলান ধীরে ধীরে গিয়ে বসলো বিছানার ধারে। জ্যাককে জিজ্ঞেস করলো, সে লোকটাকে খুঁজে পেয়েছিলে যে আজকে মারার চেষ্টা করেছিল? না মানে স্যার। পেয়েছিলে নাকি পাসনি? পাইনি স্যার। আসলে এত কিছুর মধ্যেও ওই কথাটা মাথার থেকে একেবারে বেরিয়ে গেছে। চুপ, তুই ভালো করে জানিস জ্যাক, আমাদের আশেপাশে শত্রুর অভাব নেই। তাও তুই কীভাবে এই গুরুত্বপূর্ণ বিষয়টা বেমালুম ভুলেছিলে? শোন জ্যাক, আমি তোকে নিজের ছোট ভাইয়ের মতো দেখি, কিন্তু যদি আজ তোর এই ভুলের কারণে আমাদের অ্যাশের কিছু হয়, তাহলে আমি তোকে কখনোই ক্ষমা করব না। কথা বলতে বলতে এক ফোঁটা ঘাম আজলানের কপাল বেয়ে গড়িয়ে পড়ে। সে বুঝতে পারে এটা ঘাম না, এটা ভয়ের বহিঃপ্রকাশ। সে ভয় পাচ্ছে, ভয় হারিয়ে যাওয়ার, হারিয়ে ফেলার। আজকের এই রিসেপশন, এই আলোক ছায়া, এই অনুষ্ঠান সব তার কাছে অর্থহীন। সবকিছু তার কাছে অগোছালো লাগছে, কারণ যার জন্য আয়োজন সেই নেই। অ্যাশ কোথায়? আদৌ ঠিক আছে তো? ঘড়ির কাঁটা যেন আজ আজলানকে ঘুরে ঘুরে খাচ্ছে। সময়ের প্রতিটা সেকেন্ড একটা করে প্রশ্ন জন্ম নিচ্ছে, অ্যাশ কোথায়? রিসেপশনে আগত সকলে তখন ধীরে ধীরে
চিন্তিত হতে শুরু করেছে। অ্যাশের পরিবার, আজলানের পরিবার, আত্মীয় স্বজন সকলেই প্রথমে ভেবেছিল অ্যাশ হয়তো কোনো কাজের জন্য সময় নিচ্ছে, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেলেও অ্যাশের কোনো খোঁজ নেই। ঠিক তখনই জ্যাক আর অলিভিয়া এসে সকলকে জানালো অ্যাশ একটা গুরুত্বপূর্ণ কাজে আটকে গেছে, যার কারণে আপাতত আজকে রিসেপশন ক্যান্সেল। যদিও এই কথাটা শুধুমাত্র রিসেপশনে আসা গেস্টদের জন্য, আসলে তো কেউই জানে না অ্যাশ কোথায় আর কি অবস্থায় আছে। রাত 9:32। একটু আগেও যেখানে অনেক মানুষের ভিড় ছিল সেখানে এখন কেউ নেই। রিসেপশন ক্যান্সেলের কথা শুনে যে যার মতো খেয়ে চলে গেছে। আজলান আর অ্যাশের পরিবারও তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজলান অনেক কষ্টে তাদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। শুধু সে আর জ্যাক থেকে গেছে অ্যাশকে খোঁজার জন্য। যদিও দিয়ান থাকতে চেয়েছিল তাদের সাথে, তবুও আজলান তাকে কড়া গলায় নিষেধ করে দিয়েছে। আজলান জ্যাককে রেখে একাই গাড়িতে ওঠে, সবার চোখ এড়িয়ে। গাড়িটা সে নিজেই চালায়, চোখে কালো চশমা, মুখে ঠান্ডা স্তব্ধ অভিব্যক্তি। এক হাত দিয়ে গাড়ি চালাতে চালাতে অন্য হাত দিয়ে আজলান নিজের ফোন বের করে জ্যাকের নাম্বারে ডায়াল করলো। জ্যাক ফোন ধরে আজলানকে প্রথমে জিজ্ঞেস করলো, স্যার, আপনি কোথায় গেলেন? আমি এখনও এখানে দাঁড়িয়ে আছি।